ক্লাস 7 ফিজিক্যাল সায়েন্সের রিভিশন ক্লাসে আজকের আমরা যে চ্যাপ্টারটা বেছেছি সেটা হলো পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া। পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার সম্বন্ধে আগে আমরা ক্লাস করেছি, সেখানে পড়িয়েছি। আজকে দেখব এই চ্যাপ্টারটার থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, কী ফরম্যাটের প্রশ্ন আসতে পারে এবং সেগুলোকে আমরা কিভাবে উত্তর দেব। প্রথমে আমরা এই চ্যাপ্টার থেকে কী ধরনের লং কোয়েশ্চেন বা বড় কোয়েশ্চেন আসতে পারে সেগুলো সম্বন্ধে একটু আলোচনা করে নিই। প্রথম প্রশ্ন, ম্যাগনেসিয়াম Mg12 মানে তার মধ্যে প্রোটন সংখ্যা। ম্যাগনেসিয়াম পরমাণুর ম্যাগনেসিয়াম আয়নে Mg2+, মানে কি, সে দুখানা ইলেকট্রন লুজ করেছে, সে রিলিজ করে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে। সেই পরিণত হওয়ার চিত্র অঙ্কন করো, মানে ম্যাগনেসিয়াম পরমাণুটা ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হচ্ছে, সেইটা আমরা ছবির সাহায্যে বোঝাবো। প্রথমে আমরা নিউক্লিয়াসটাকে আঁকলাম, যেখানে ম্যাগনেসিয়ামের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে 12টা প্রোটন আছে এবং এর বাইরে, তার মানে কি 12টা প্রোটন আছে মানে 12টা ইলেকট্রন আছে পরমাণুর মধ্যে। এর বাইরে কক্ষপথগুলো তোমাকে সেই 12খানা ইলেকট্রনকে ডিস্ট্রিবিউট করতে হবে। এটা মনে রাখতে হবে, ফার্স্ট যে কক্ষপথ তাতে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাই প্রথমে দুখানা ইলেকট্রনকে বসিয়ে দিলাম প্রথম কক্ষপথে। দ্বিতীয় কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাই দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রনকে বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 10টা ইলেকট্রন, পড়ে রইল 2টো ইলেকট্রন, সেটাকে আমি থার্ড কক্ষপথে রেখে দিলাম। এইবারে ও আয়ন তৈরি করে Mg2+ গঠন করবে, মানে সে দুখানা ইলেকট্রন ত্যাগ করবে। সেই দুখানা ইলেকট্রন কোন দুটো ইলেকট্রন? একদম আউটার মোস্ট যে কক্ষপথ, সর্ববহিস্থ কক্ষপথ, সেখান থেকে 2টো ইলেকট্রন ত্যাগ করবে। ফলে এর নিউক্লিয়াসের মধ্যে কিন্তু প্রোটন সংখ্যার তো কোনো চেঞ্জ হবে না, প্রোটনটা 12টাই থাকবে। প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকবে, পরের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে, তাহলে 10টা ইলেকট্রন হলো, 12টা প্রোটন, তাই জন্য ওর মধ্যে 2 ইউনিট পজিটিভ চার্জ হয়ে গেল। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম পরমাণু, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। আচ্ছা, এইবারে আরেক ধরনের ছবি আসতে পারে যে একটি পরমাণুর গঠনের চিত্র অঙ্কন করো। যে পরমাণুর একটা গঠনের চিত্র দিয়ে সেখানে কোন অংশ সেগুলো লেবেল করতে হবে। আমি একটা নিউক্লিয়াস আঁকবো যার মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরে কয়েকটা কক্ষপথ আঁকবো। আমি এখানে 2টো কক্ষপথ এঁকেছি, সেখানে হ্যাফাজার্ডলি ইলেকট্রনগুলোকে বসাবো। কোনো নিয়ম তো এখানে নেই, প্রোটন সংখ্যা তো বলে দেওয়া নেই, কিন্তু মাথায় রাখতে হবে যে প্রথম কক্ষপথে যেন 2-এর বেশি ইলেকট্রন না এঁকে ফেলি, এবং দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এইগুলোতে যেন 8টার বেশি ইলেকট্রন না এঁকে ফেলি। এইবারে এই যে প্রোটন আর নিউট্রন সম্বলিত যে জায়গাটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। ইলেকট্রনগুলো যে পথে ঘুরছে এই জায়গাটা হচ্ছে কক্ষপথ, আর এইগুলো যেগুলো এঁকেছি এরা হচ্ছে ইলেকট্রন। আর অবশ্যই এখানে কিন্তু মনে আছে নিশ্চয়ই যে নিচে বা ওপরে আমরা এটার হেডিং দেব যে পরমাণুর গঠনের চিত্র। এখানে যেমন লিখেছিলাম ম্যাগনেসিয়াম পরমাণু, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন, যে আয়নি ম্যাগনেসিয়াম পরমাণুর ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হওয়ার চিত্র। আচ্ছা, আরও এক ধরনের প্রশ্ন আসতে পারে যে সংকেত লেখো। অনেকগুলো সংকেত দিয়ে দিল, সেটার বড় প্রশ্নের মধ্যে পড়ে গেল। সংকেত লেখো, ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়ামের সংকেত আর ক্লোরাইডের সংকেত, ক্যালসিয়ামের চিহ্ন হচ্ছে Ca, ক্লোরাইডের চিহ্ন হচ্ছে Cl, আর ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2 আর ক্লোরাইডের যোজ্যতা হচ্ছে 1। আমরা জানি যে সংকেত লেখার সময় এই যোজ্যতাগুলো ক্রস হয়ে বসে, তাই ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে CaCl2। বাইকার্বনেট মূলক, বাইকার্বনেট মূলকের সংকেত হচ্ছে HCO3, আর যেহেতু মূলক সবসময় আমরা আয়ন ফর্মে লিখি, তাই HCO3-1। নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইডে নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 1 আর অক্সিজেনের যোজ্যতা তো সবসময় 2, তাই জন্য নাইট্রাস অক্সাইডের সংকেত হচ্ছে N2O। ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন ফসফেট। হাইড্রোজেনের যোজ্যতা তো 1 আর ফসফেট মূলকের যোজ্যতা 3, তাই হাইড্রোজেন ফসফেট বা ফসফরিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে H3PO4। আর অ্যামোনিয়া, অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম বারবার কিন্তু গুলিয়ে যায়, আমি সেজন্য সবসময় বলছি একটু মাথায় রাখতে হবে। অ্যামোনিয়া সংকেত মানে হচ্ছে যৌগটার সংকেত, যেখানে হাইড্রোজেনের যোজ্যতা তো 1, যেখানে নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3,
তাহলে অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। আবার সংকেত অন্যভাবেও আসতে পারে। আমরা কোনো কোনো জিনিসের চলতি যে নামগুলো, এমনি যে আমাদের মুখে মুখে যে নামগুলো বলি, সেগুলোর রাসায়নিক পরিচয় তোমরা জানো কি না সেটা দেখার জন্য বলেছে, নিম্নলিখিত পদার্থগুলোর রাসায়নিক সংকেত লেখো। চুনা পাথর, চুনা পাথর আসলে ক্যালসিয়াম কার্বনেট। তোমাদের রাসায়নিক নাম চাইনি, শুধু সংকেত চেয়েছে, তাই চুনা পাথরের সংকেত আমরা লিখে দেবো CaCO3। পাথুরে চুন, পাথুরে চুন হচ্ছে আসলে ক্যালসিয়াম অক্সাইড, তাই পাথুরে চুনের সংকেত হচ্ছে CaO। আর কলি চুন বা বিল্ডার্স লাইম, সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে CaOH2। এর সঙ্গে একটা প্রশ্ন আছে যে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে। দেখো, রাসায়নিক বিক্রিয়া যারা ঘটাচ্ছে তারা হলো বিক্রিয়ক, আর রাসায়নিক বিক্রিয়ার ফলে যে পদার্থগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো বিক্রিয়াজাত পদার্থ। তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখব? যে সমস্ত পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে নতুন পদার্থ উৎপন্ন করে তাদের আমরা বলবো বিক্রিয়ক। আর রাসায়নিক বিক্রিয়ার ফলে যে নতুন পদার্থগুলি উৎপন্ন হয় তাদের বলা হয় বিক্রিয়াজাত পদার্থ বলে এই কথাটা কিন্তু লিখে দিতে হবে, এক্সপ্রেশনটা, যে বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে, বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। যদি এখানে বলা হতো বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে উদাহরণ দাও, তখন আবার তোমাকে কিন্তু একটা উদাহরণ দিতে হতো, যে যেমন কার্বন আর অক্সিজেন বিক্রিয়া ঘটিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, এখানে কার্বন আর অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। কিন্তু এখানে সেসব কিছু বলেনি, শুধুমাত্র বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে সংজ্ঞা চেয়েছে, তাই সংজ্ঞাটা দিয়ে আমরা এই এক্সপ্রেশনটুকু কিন্তু এখানে দিয়ে দেব। পরের প্রশ্নে চলে আসি, পরমাণু কাকে বলে। পরমাণুর সংজ্ঞাতে এই পয়েন্টগুলো থাকবে, যে পরমাণু হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণা, তার মধ্যে মৌলের সব ধর্ম বর্তমান থাকে, এরা পরিবেশে স্থায়ী বা অস্থায়ী হিসেবে থাকতে পারে। মানে যে সমস্ত পদার্থের অণুগুলো একটাই পরমাণু দিয়ে তৈরি, যেমন আয়রনের পরমাণু দিয়ে তৈরি, সেই সমস্ত পরমাণুগুলো কিন্তু পরিবেশে স্থায়ীভাবে থাকতে পারে। কিন্তু আবার অক্সিজেন, হাইড্রোজেন, এদের এক একটা অণু দুটো করে পরমাণু দিয়ে তৈরি, এদের পরমাণুরা কিন্তু পরিবেশে স্থায়ীভাবে থাকতে পারে না, তাই এরা পরিবেশে স্থায়ী বা অস্থায়ী। আর রাসায়নিক বিক্রিয়ায় এরা সরাসরি অংশগ্রহণ করে। আমরা তো জানি যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে, আর ইলেকট্রন থাকে পরমাণুতে, তাই রাসায়নিক বিক্রিয়া ঘটানোর সময় অণুগুলো আগে পরমাণুতে পরিণত হয়, তারপর রাসায়নিক বিক্রিয়া করে। তাহলে পরমাণুর সংজ্ঞা কী হলো? মৌলের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের সব ধর্ম বর্তমান থাকে, যারা পরিবেশে স্থায়ী বা অস্থায়ী, যারা রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে তাদের বলে পরমাণু, যেমন অক্সিজেনের পরমাণু, হাইড্রোজেনের পরমাণু ইত্যাদি। এর সাথে একটা কোয়েশ্চেন আছে Cl1735, এটাকে বলে নিউক্লিয় ফর্মুলা, মানে ক্লোরিন যে মৌলটা তার পরমাণুর নিউক্লিয়াসের হিসেব এর মধ্যে দেওয়া রয়েছে। এইটা হচ্ছে প্রোটন বা পরমাণু ক্রমাঙ্ক, আর এটা হচ্ছে ভর সংখ্যা, মানে প্রোটন প্লাস নিউট্রন তার হিসেব। তো এই পরমাণুটাতে প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সংখ্যার হিসাব দাও। দেখো, প্রথমেই আমি যেটা করে নেব সেটা হচ্ছে ক্লোরিনের মধ্যে পরমাণু ক্রমাঙ্ক বলেছে মানে তো প্রোটন রয়েছে 17টা, আর প্রোটন 17টা রয়েছে মানে ইলেকট্রনও 17খানা রয়েছে। আর এর মধ্যে তাহলে নিউট্রন কত রয়েছে? ভর সংখ্যা 35 থেকে পরমাণু ক্রমাঙ্ক প্রোটন সংখ্যা যদি বিয়োগ দিই তাহলে সেটা হচ্ছে নিউট্রনের সংখ্যা। তাহলে নিউক্লিয় ফর্মুলা থেকে আমরা প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রনের সংখ্যা পেয়ে যাচ্ছি। পরমাণু ক্রমাঙ্কটা হচ্ছে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা, পরমাণু, এটা কোনো আয়ন বলেনি। আর এটা হচ্ছে ভর সংখ্যা, মানে প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা। পরের প্রশ্নে চলে আসছি, অণু পরমাণুর পার্থক্য লেখো। অণু পরমাণুর পার্থক্যর মধ্যে পুরো সংজ্ঞা ধরে ধরে পয়েন্ট হবে, যেমন অণুরা যৌগের ক্ষুদ্রতম কণা, পরমাণুরা মৌলের ক্ষুদ্রতম কণা। অণুর মধ্যে যৌগের সব ধর্ম বর্তমান থাকে, পরমাণুর মধ্যে মৌলের সব ধর্ম বর্তমান থাকে। অণুরা পরিবেশে স্থায়ী হয় আর পরমাণুরা পরিবেশে স্থায়ী হতেও পারে, নাও হতে পারে। আর
অণুরা রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না। সরাসরি কথাটা কিন্তু ইম্পর্ট্যান্ট, সরাসরি অংশগ্রহণ করে না, কিন্তু পরমাণুরা রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। আচ্ছা, আর হচ্ছে নিউক্লিয়াস কাকে বলে, তার সাথে একটা প্রশ্ন, নিউক্লিয়াস কাকে বলে। নিউক্লিয়াস কাকে বলে তার মধ্যে কিছু পয়েন্ট আছে, যে নিউক্লিয়াস থাকে পরমাণুর কেন্দ্রে, তার মধ্যে প্রোটন ইলেকট্রন সম্বলিত সে জায়গাটা, ন্যাচারালি তার জন্য তার মধ্যে তার আধান হয় পজিটিভ, এবং যেহেতু ইলেকট্রনের ভর প্রোটন নিউট্রনের ভরের তুলনায় নগণ্য, তাই পরমাণুর মোট ভর তার মধ্যেই সঞ্চিত আছে বলে আমরা ধরে নিই। অর্থাৎ নিউক্লিয়াস কাকে বলে, পরমাণুর কেন্দ্রের মধ্যে প্রোটন এবং নিউট্রন সম্বলিত পজিটিভ আধান বিশিষ্ট যে জায়গা, যার মধ্যে ধরে নেওয়া যেতে পারে পরমাণুর মোট ভর সঞ্চিত থাকে, তাকে আমরা বলি নিউক্লিয়াস। এই পয়েন্টগুলো এখানে আলোচনা করে দিয়েছি, পয়েন্টগুলোকে ধরে তোমরা সংজ্ঞা তৈরি করবে। আচ্ছা, বড় প্রশ্ন এভাবেও আসতে পারে, যোজ্যতা। নিম্নলিখিত পরমাণু বা মূলকগুলির যোজ্যতা কত? প্রথমে হচ্ছে ফেরিক। দেখো, ফেরিক মানে হচ্ছে আয়রনের, আর ইক আছে মানে আয়রনের বেশি যোজ্যতাটা। আয়রনের আমরা জানি যোজ্যতা হচ্ছে 2 আর 3, তাহলে ইক আছে মানে ওর এখানে 3টা নেওয়া হবে, তাই ফেরিকের যোজ্যতা হচ্ছে 3। নাইট্রেটের যোজ্যতা সবসময় 1, অক্সিজেনের যোজ্যতাও 2, অ্যালুমিনিয়াম 3, কার্বনের 4, জিঙ্কের 2। যোজ্যতা তো আমাদের বইতে পুরো চার্ট করে দেওয়া আছে, এবং তোমাদের করতেও বলা হয়েছিল যে খাতায় এক জায়গায় লিখে রাখবে, আর প্রচুর কাজ দেওয়া হয়েছিল। আশা করি তোমাদের যোজ্যতা মুখস্থ হয়ে গেছে, এটা কিন্তু মুখস্থ রাখতেই হবে। আচ্ছা, তার সাথে একটা প্রশ্ন আছে যে মৌলের পরমাণু নিস্তড়িত হয় কেন? সত্যিই তো, মৌলের পরমাণুর মধ্যে পজিটিভ চার্জ পার্টিকেল প্রোটনও যেমন আছে, নেগেটিভলি চার্জ পার্টিকেল ইলেকট্রনও আছে, তাহলে মৌলের পরমাণু নিস্তড়িতটা হয় কেন? তার কারণ হচ্ছে একটা মৌলের পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন আছে ততগুলোই ইলেকট্রন আছে, তার মানে যতটা পজিটিভ আধান আছে ততটাই নেগেটিভ আধান আছে, তাই জন্য পজিটিভ আধান নেগেটিভ আধান পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তাই জন্য মৌলের পরমাণুর আউটপুট কোনো এনার্জি আমরা পাচ্ছি না, তাই নিস্তড়িত হয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, এবার অন্য রকমের কোয়েশ্চেন চলে আসছে। বিয়োজন বিক্রিয়া কাকে বলে? বিয়োজন বিক্রিয়া আমরা যখন আগের ভিডিওটা করেছিলাম, আগের ক্লাস করেছিলাম, তখন কিন্তু ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছিল। আমি জাস্ট সংজ্ঞাটা আরেকবার বলছি। যে ধরনের রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ ভেঙে গিয়ে 2 বা ততোধিক পদার্থ উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে আমরা বলি বিয়োজন বিক্রিয়া। এবং সেটাকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি তো, যে একটা AB যৌগ, সেটা ভেঙে যাচ্ছে, ভেঙে কি A তৈরি করছে আর B তৈরি করছে, এখান থেকেই তৈরি হচ্ছে, এর বাইরে থেকে তো আর কোনো যৌগ বা অন্য কিছু পদার্থ উৎপন্ন হবে না, সেটা তৈরি হচ্ছে। এবারে একটি উদাহরণ দাও, এর একটা লেখার ফরম্যাট আছে। উদাহরণ দাও, শুধুমাত্র আমি এখানে হিন্টস দিয়েছি, শুধুমাত্র এই রাসায়নিক সমীকরণটা লিখলে কিন্তু হবে না। উদাহরণ দাও মানে তোমাকে ঘটনাটা প্রথমে ভাষায় প্রকাশ করতে হবে, তারপরে তোমাকে রাসায়নিক সমীকরণটা দিতে হবে। যেমন এই সমীকরণটাকে আমরা বিয়োজন বিক্রিয়ার উদাহরণ হিসেবে কেমনভাবে লিখব? যে উদাহরণ হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়া হলে সেটি বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। বলে তার তলায় লাইনে আমি লিখবো CaCO3 তাপ দিচ্ছি, CaO আর CO2 তৈরি হচ্ছে, এবং অবশ্যই এটা তো ব্যালেন্সডই রয়েছে। যদি ব্যালেন্স না থাকতো আমি এটাকে ব্যালেন্স করে তবে লিখতাম। নিশ্চয়ই মনে আছে যে যতগুলো বিক্রিয়ায় যতগুলো সমীকরণ আমরা লিখব, প্রত্যেকটা সমীকরণ কিন্তু ব্যালেন্সড সমীকরণ হবে। আচ্ছা, সংকেত লেখার আরেক ধরনের ফরম্যাট আছে কোয়েশ্চেনের। নিম্নলিখিত আয়ন ও মূলকগুলি দ্বারা গঠিত যৌগের সংকেত গঠন করো। এখানে বলে দিয়েছে জিঙ্ক আয়ন Zn2+, এই ভেতরে হিন্টসগুলো নাও দেওয়া থাকতে পারে, Zn2+, আর ফসফেট মূলক PO4 3-, তার মানে জিঙ্কের যোজ্যতা 2, ফসফেটের 3, তাই Zn3PO4(2). লেড আয়ন Pb2+, নাইট্রেট মূলক NO3-, তার মানে লেডের 2, নাইট্রেটের 1, মানে PbNO3(2). এটা জানি তো আমরা, যে ক্রস হয়ে যায়। অ্যালুমিনিয়াম আয়ন Al3+, আর ক্লোরেট মূলক ClO3-, মাইনাস মানে কি 1- তো -1,
তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরেটের সংকেত হচ্ছে LClO3 জিঙ্ক আয়ন আর ফসফেট মূলক দিয়ে তৈরি হচ্ছে জিঙ্ক ফসফেট, লেড আর নাইট্রেট দিয়ে তৈরি হচ্ছে লেড নাইট্রেট, আর অ্যালুমিনিয়াম আর ক্লোরেট দিয়ে তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরেট। তোমাদের এই যে ভেতরে এই যে জিঙ্ক আয়ন ফসফেট মূলক, জিঙ্ক আয়নের ভেতরে যে Zn2+, এই কথাটা দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, এটাই এক্সপেক্ট করে যে তোমাদের যোজ্যতা অলরেডি মুখস্থ হয়ে গেছে। এইবারে অন্য ধরনের একটা কোয়েশ্চেনে চলে আসছি, রাসায়নিক বিক্রিয়ার কোয়েশ্চেন। যে কোনো একটা ঘটনা তোমাকে বলা হলো যে এটার সঙ্গে এটা মেশানো হলো, তাহলে কি ঘটে? যেমন মিউরিয়েটিক অ্যাসিডের মধ্যে কাপড় কাচার সোডা দিলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। এই সমীকরণ সহ লেখো কথাটা না বললেও তোমাকে কিন্তু সমীকরণ সহ লিখতে হবে। তো মিউরিয়েটিক অ্যাসিড আর কাপড় কাচা সোডা দুটোই হচ্ছে আমাদের চলতি নাম। তাহলে তার সাথে সাথে তোমাদের এটাও জানতে চাওয়া হচ্ছে যে তুমি এদের আসল কেমিক্যাল পরিচয়টা জানো কি না। মিউরিয়েটিক অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, আর কাপড় কাচার সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3। তাহলে আমি অ্যান্সারটা কী করে লিখছি, মিউরিয়েটিক অ্যাসিড বা ব্র্যাকেটে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কাপড় কাচার সোডা বা সোডিয়াম কার্বনেট যোগ করলে তারা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে সোডিয়াম ক্লোরাইড লবণ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জল উৎপন্ন করে। তার নিচের লাইনে এই ইকুয়েশন রাসায়নিক সমীকরণটা ব্যালেন্সড সমীকরণ দিতে হবে। Na2CO3 2HCl তৈরি করছে 2NaCl, কার্বন ডাইঅক্সাইড পাশে একটা আপ অ্যারো মানে হচ্ছে এটা গ্যাস ফর্ম করছে, প্লাস H2। এই ধরনের আরেকটা, পাথুরে চুনে জল দিলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। পাথুরে চুন মানে আমরা আগেই জানলাম যে ক্যালসিয়াম অক্সাইড, আর জল দিলে এটা কিন্তু তাপমোচী বিক্রিয়া, এই পয়েন্টটা কিন্তু এর মধ্যে থাকবে যে পাথুরে চুন বা ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে জল দিলে তারা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা CaOH উৎপন্ন করে এবং এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, গরম হয়ে ওঠে। চুনের মধ্যে জল দিয়ে দিলে সেটা গরম হয়ে ওঠে, অনেক সময় ফুটতে শুরু করে, এতটাই তাপ উৎপন্ন হয়। এবং এই অবশ্যই রাসায়নিক সমীকরণ, এই সমীকরণ সহ লেখো কথাটা না বললেও তোমাকে সমীকরণ দিতে হবে। আরেকবার বলছি, CaO + H2O CaOH ব্যালেন্সড ইকুয়েশন। তারপরের প্রশ্ন, যোজ্যতা কাকে বলে? যোজ্যতা কাকে বলে আমাকে দুরকমভাবেই সংজ্ঞাটা দিতে হবে, যে কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ উৎপন্ন করে, বা হাইড্রোজেন আছে এমন হাইড্রোজেনের কোনো যৌগ থেকে যতগুলো হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে কোনো রাসায়নিক বিক্রিয়ায়, সেই হাইড্রোজেন পরমাণুর সংখ্যাকে বলে ওই মৌলের পরমাণুর যোজ্যতা। আর এক রকমভাবে কী বলতে পারি আমরা, যে রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো মৌলের পরমাণু যতগুলো ইলেকট্রন আদান প্রদান করতে পারে তাকে আমরা বলি, সেই ইলেকট্রনের সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের পরমাণুর যোজ্যতা, ওই মৌলের যোজ্যতা। বলে এক্সাম্পল দাও, যেমন হাইড্রোজেনের যোজ্যতা 1, অক্সিজেনের যোজ্যতা 2 ইত্যাদি। আচ্ছা, এর সাথে একটা কোয়েশ্চেন আছে যে সালফিউরিক অ্যাসিডে সালফেট মূলকের যোজ্যতা কত? দেখো, সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4, হাইড্রোজেনের যোজ্যতা তো সবসময় 1, তার মানে এখানে যখন তৈরি হয়েছে এটা হচ্ছে H+, একটা H+, তাহলে দুটো H+ কেন নেওয়া হয়েছে? কারণ সালফেট মূলকটাকে ব্যালেন্স করার জন্য, অর্থাৎ সালফেটের হচ্ছে 2-, এরকমভাবে একটা দেখতে পারি। বা কি দেখতে পারি যে হাইড্রোজেনের যোজ্যতা তো সবসময় 1, তার মানে SO4 1, তাহলে সালফেটের যোজ্যতাটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, মানে একটা সালফেট মূলক রাসায়নিক বিক্রিয়া ঘটানোর সময় দুটো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, তাই সালফেট মূলকের যোজ্যতা এখানে 2। অনেকভাবেই লিখতে পারি, এটা হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্ট দিয়ে, যে সালফেট মূলক হচ্ছে 2-, দুটো নেগেটিভ চার্জ আছে, সেটাকে ব্যালেন্স করার জন্য হাইড্রোজেনের যেহেতু একটা পজিটিভ চার্জ, তাই সেটাকে সালফেটের নেগেটিভ চার্জটাকে ব্যালেন্স করার জন্য হাইড্রোজেন দুখানা হাইড্রোজেন লেগেছে, মানে সালফেট মূলক দুটো হাইড্রোজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করেছে, তাই সালফেটের যোজ্যতা হচ্ছে 2। যেমন খুশিভাবে বলতে পারি আমরা। আচ্ছা, একটি বিনিময় বিক্রিয়ার সমীকরণ সহ উদাহরণ দাও। উদাহরণ দাও মানে কিন্তু আবার বলছি, আগে ভাষায় লেখা তারপর সমীকরণ দেওয়া।
একটি বিনিময় বিক্রিয়া সমীকরণ সহ উদাহরণ আমি যেটা নিয়েছি সেটাকে আমি কিভাবে বলবো, যে সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের রাসায়নিক বিক্রিয়ায় সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। এটি একটি বিনিময় বিক্রিয়া। নিচের লাইনে NaCl প্লাস AgNO3 সমান AgCl প্লাস NaNO3। এটা অলরেডি ব্যালেন্স করা, আর ব্যালেন্স করতে হবে না, যদি না থাকতো আমাকে ব্যালেন্স করতে হতো। আচ্ছা, আবার এখানে যেমন বলেছে তো বিনিময় বিক্রিয়ার উদাহরণ দাও, এটা আমরা ঘুরিয়ে বলেছে যে এখানে তোমাকে উদাহরণটা দিয়ে দিয়েছে যে Fe প্লাস CuSO4 FeSO4 প্লাস Cu, এই বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া বুঝিয়ে বলো। তখন আমাকে দেখাতে হচ্ছে যে Feটা তো নিস্তড়িত ছিল, CuSO4 এর মধ্যে Cu এর দুখানা পজিটিভ চার্জ, SO4 এর দুটো নেগেটিভ চার্জ ছিল, সেখান থেকে আয়রন দুখানা ইলেকট্রন ছাড়লো, ছেড়ে Fe2 প্লাস হয়ে SO4 এর সাথে বসে যৌগ গঠন করে ফেললো, আর সেই ইলেকট্রন দুটো কপার যে 2 প্লাস ছিল সেই ইলেকট্রন দুটো নিয়ে নিস্তড়িত হয়ে বসে রইল। অর্থাৎ এটা কী ধরনের বিক্রিয়া? এটা প্রতিস্থাপন বিক্রিয়া। আমাকে এইভাবে জিনিসগুলো বুঝিয়ে দিতে হবে, যেটা একটা প্রতিস্থাপিত করে দিল, কোনো ভাষায় কিন্তু আমরা সেরকমভাবে লিখবো না, আমরা স্টেপ বাই স্টেপ যুক্তি দিয়ে জিনিসগুলোকে বুঝিয়ে দেব। আরেক যে ধরনের প্রশ্ন এই চ্যাপ্টারটা থেকে ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ব্যালেন্সিং। নিচের সমীকরণগুলোর সমতা বিধান করো। এখানে দুটো সমীকরণ আমি নিয়েছি। সমীকরণ সোজা কঠিন সব ধরনেরই আছে, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের সমতা বিধান করা তত ইজিয়ার হবে। যত বেশি এর একটাই উপায় এটাকে ভালো করে শেখার, প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখবে। এখানে আমি দুখানা যেমন সমীকরণ নিয়েছি, একটা মিথেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, করে কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি করছে। তো তাহলে এখানে কার্বনটাকে নিয়ে কোনো অসুবিধে নেই, হাইড্রোজেন এখানে 4টে, এখানে 2টো, তাহলে আমি প্রথমেই এখানে 2 দিয়ে হাইড্রোজেনটাকে ব্যালেন্স করলাম। যেই 2 দিলাম এখানে কিন্তু আবার অক্সিজেনটাও গন্ডগোল হয়ে রয়েছে। অক্সিজেন তাহলে এখানে কত হলো? 2টো, এখানে হয়ে গেল 4টে, তাহলে এখানে আমি 2 বসিয়ে দিলাম, ব্যাস CH4 প্লাস 2O2 CO2 প্লাস 2H2, ব্যালেন্সড ইকুয়েশন। তারপরটা ফেরিক অক্সাইড Fe2O3 প্লাস C, তৈরি হচ্ছে Fe আর CO। এখানে আয়রনটাকে নিয়েই প্রথমে গন্ডগোল ছিল, এখানে 2 ছিল এখানে 1 ছিল, প্রথমে তাহলে 2 বসিয়ে দিলাম। এইবারে কি গন্ডগোল হচ্ছে? অক্সিজেন নিয়ে গন্ডগোল হচ্ছে, 3টে এখানে 1টা, 3 বসিয়ে দিলাম, অক্সিজেন ম্যাচ করে গেল, আয়রন ম্যাচ করে গেল, কার্বন বেড়ে গেল, 3C হয়ে গেল। তা ঠিক আছে, কার্বন তো এখানে একলা রয়েছে, 3 বসিয়ে দিই। তাহলে দেখো দুখানা লোহা, এখানেও দুখানা লোহা, 3টে অক্সিজেন 3টে কার্বন, ব্যাস মিলে গেল। Fe2O3 প্লাস 3C তৈরি হচ্ছে 2Fe প্লাস 3CO। তারপরে তোমাদের এগুলো হচ্ছে মিডিয়াম লেন্থ কোয়েশ্চেন, খুব বড় কোয়েশ্চেন না, কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বুঝিয়ে দিতে হবে। সেই কোয়েশ্চেনে আবার সংজ্ঞা আসতে পারে, কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা বলতে কি বোঝো? পরমাণু ক্রমাঙ্কটা কি? প্রোটন সংখ্যা, আর ভর সংখ্যা কি? প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। কোনো মৌলের নিউক্লিয়াসে মোট প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলা হয়, আর কোনো মৌলের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়। ইচ কেসে একটা করে এক্সাম্পল দিয়ে দেবে। যেমন পরমাণু ক্রমাঙ্ক হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, যেমন খুশি, অক্সিজেনের 8, এরমভাবে দিয়ে দেবে। আর ভর সংখ্যা যদি মনে থাকে তবেই দেবে। একটু আগেই আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম, ক্লোরিন 35, লিখে দেবে ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 35, সঠিকটা দেবে, আন্দাজে দেবে না। আচ্ছা, এরপরে প্রশ্ন, এটাও একটা সংজ্ঞা, যে পরিবর্তনশীল যোজ্যতা কি? কিছু কিছু মৌলের পরমাণু রাসায়নিক বিক্রিয়া করার সময় এক একটা মৌলের সাথে এক এক রকম যোজ্যতা নিয়ে যুক্ত হয়, একে বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা। উদাহরণ দাও। প্রচুর উদাহরণ আমরা পড়ে এসেছি, যেমন নাইট্রোজেনের হচ্ছে 1 2 3 4 5, কপারের হচ্ছে 1 2, লোহার হচ্ছে 2 3 ইত্যাদি। এবারে বলছে রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার ও কি কি? শুধুমাত্র কয় প্রকার ও কি কি চেয়েছে। রাসায়নিক বিক্রিয়া 4 প্রকার: প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং বিনিময় বিক্রিয়া। তোমাকে যদি বলা হতো রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার ও কি কি,
প্রতি ধরনের বিক্রিয়ার একটি করে উদাহরণ দাও, তাহলে কিন্তু কোয়েশ্চেনটা বড় কোয়েশ্চেন হয়ে যেত। তখন তোমাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, প্রথমে লিখলে রাসায়নিক বিক্রিয়া 4 প্রকার, প্রথমে লিখলে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, তার নিচে একটা এক্সাম্পল দিতে হলো, তারপরে তোমাকে সেটার ব্যালেন্সড ইকুয়েশন দিতে হলো, তারপরে লিখলে বিয়োজন বিক্রিয়া, তার একটা এক্সাম্পল, তার নিচে ব্যালেন্সড ইকুয়েশন, তারপর প্রতিস্থাপন বিক্রিয়া, তার আবার এক্সাম্পল, ব্যালেন্সড ইকুয়েশন, বিনিময় বিক্রিয়া, তার এক্সাম্পল, ব্যালেন্সড ইকুয়েশন। সেটা কিন্তু তখন আবার বড় প্রশ্নের দলে চলে যেত। এখানে শুধুমাত্র বলেছে কয় প্রকার ও কী কী। আচ্ছা, এখানে একটা কথা মনে আসছে বলে বলছি, যদি এই উদাহরণ দেওয়ার প্রশ্নটা থাকতো, এখানে কিন্তু প্রথমে এই কয় প্রকার ও কী কী 4 রকম লিখে নিলাম, এইবারে আমি 1 2 3 4 করে আমি উদাহরণ দিচ্ছি, সেটা যেন না হয়। একটা একটা করে সারবে। আগে প্রত্যক্ষ সংযোগ লিখে ফেললে, তার উদাহরণ দিয়ে দিলে, বিয়োজন লিখলে, মানে সাজানোটা, তোমার প্রেজেন্টেশনটা কিন্তু সুন্দর এবং সায়েন্টিফিক হওয়া চাই। প্রথমে পরপর 4টে লিখে দিলে, তারপর তুমি পরপর 4টে উদাহরণ দিলে, সেটা কিন্তু খুব একটা ভালো উত্তর হিসেবে গণ্য করা হবে না। আচ্ছা, এইবারে হচ্ছে 2টি আয়নীয় যৌগের উদাহরণ দাও। আয়নীয় যৌগ মানে কি বলো তো? যারা ওই আয়ন গঠন করে যৌগ অণু উৎপন্ন করে, সেই যৌগের অণুগুলোকে বলা হয় আয়নীয় যৌগ। মানে যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আগে আয়ন তৈরি করে, ক্লোরিন আয়ন তৈরি করে, তারপর রাসায়নিক বিক্রিয়া করে যৌগ গঠন করে। তাই জন্য আয়নীয় যৌগের উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ব্র্যাকেটে NaCl, পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্র্যাকেটে KOH। আমি এই দুটো উদাহরণ নিয়েছি, তোমাদের কাছে আরও অনেক উদাহরণ আছে, সেগুলোকেও লিখতে পারো। যে কোনো দুটো বলেছে, দুটোই। ক্যাটায়ন ও অ্যানায়ন কাকে বলে? ক্যাটায়ন হচ্ছে কি? পজিটিভ আয়ন। পজিটিভ আয়ন মানে কি? ইলেকট্রন লুজ করবে। আর অ্যানায়ন কি? নেগেটিভ আয়ন। নেগেটিভ মানে কি? ইলেকট্রন গেইন করবে। অর্থাৎ কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়নে পরিণত হলে তাকে বলা হয় ক্যাটায়ন, আর কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়নে পরিণত হলে তাকে বলা হয় অ্যানায়ন। এইগুলো গেল বড় প্রশ্ন এবং মাঝারি প্রশ্নের কিছু এক্সাম্পল। এবারে ছোট প্রশ্নের আবার এই চ্যাপ্টারটা, এবং আবার এই চ্যাপ্টারটা তোমাদের সলভ করতে হবে। বই পড়তে হবে, আগের ক্লাস অ্যাটেন্ড করতে হবে, করে নিজেরা কিন্তু এই কোয়েশ্চেনগুলোকে সলভ করবে। কোয়েশ্চেনগুলো লিখে নাও। প্রথমে হচ্ছে শূন্যস্থান পূরণ। ড্যাশে ইলেকট্রনের সংখ্যা কম থাকে। কোন জিনিসে ইলেকট্রনের সংখ্যা কম থাকে তোমাদের ফাইন্ড আউট করতে হবে। পরমাণুর নিস্তড়িত কণা হলো ড্যাশ। রাসায়নিক বিক্রিয়ার সময় সাধারণত ধাতুর পরমাণুগুলি ড্যাশ আয়ন তৈরি করে। কোন ধরনের আয়ন সেটা লিখতে হবে। একটি ইলেকট্রনের ভর প্রোটনের ভরের ড্যাশ ভাগের 1 ভাগ। Na পরমাণু মানে সোডিয়াম পরমাণু। সোডিয়াম পরমাণু সোডিয়াম প্লাস Na+ আয়নে পরিণত হলে ড্যাশটি ইলেকট্রন ছাড়ে। এখানে আমি Na আর Na+ দিয়ে দিয়েছি। তোমাদের কিন্তু এরমভাবেও আসতে পারতো প্রশ্নটা, যে মানে বানান করে সোডিয়াম পরমাণু সোডিয়াম আয়ন, সেখানে কিন্তু এই প্লাসের কটা প্লাস কিচ্ছু কিন্তু এখানে হিন্টসটা দেওয়া কিন্তু নাও থাকতে পারতো। ঠিক আছে, সেরকমও কিন্তু প্রশ্ন আসতে পারে যে সোডিয়াম পরমাণু বানান করে এনে দিয়ে না, চিহ্ন দিয়ে নয়, সোডিয়াম পরমাণু সোডিয়াম আয়ন, সেখানে কিন্তু কোনো প্লাস মাইনাস সাইন থাকতো না, পরিণত হতে ড্যাশটি ইলেকট্রন ছাড়ে। এবারে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। এখানে কতগুলো মূলক নেওয়া হয়েছে, সেই মূলকের নাম একদিকে এবং সংকেত একদিকে তোমাদের মেলাতে হবে। এবং অবশ্যই আবার বলে দিচ্ছি, কোনো পেন্সিল দিয়ে বা পেন দিয়ে কোনো দাগ টানবে না, জাস্ট পাশাপাশি, মানে এদিকে অ্যামোনিয়াম লিখলে তার পাশে অ্যামোনিয়ামের সংকেত কোনটা হবে সেইটুকু লিখলে, এইভাবে কিন্তু লিখবে। বাম স্তম্ভে 1 2 3 4 5 আছে, ডান স্তম্ভে ABCDE আছে, লিখে নাও। বাঁদিকে আছে অ্যামোনিয়াম, মূলক কিন্তু অ্যামোনিয়াম, আর যৌগ ছিল অ্যামোনিয়া, অলরেডি তার সংকেত আমরা আলোচনা করে ফেলেছি। অ্যামোনিয়াম, বাইসালফেট, সালফাইড, ফসফেট, হাইড্রোক্সাইড। আর ডান দিকে ABCDE S2-, NH4+, PO4 3-, OH-,
HSO4 মাইনাস। আর অতি সংক্ষিপ্ত যে উত্তরগুলো, এক কথায় নয়, একটা সেন্টেন্স বা ছোট প্রশ্ন, নয় একটা সেন্টেন্স বা দুটো তিনটে সেন্টেন্স, মানে এই তো ব্যাপার, কিন্তু একটা ওয়ার্ডে কোনো উত্তর কোনোদিনও দেবে না। প্রথমত, মূলক কাকে বলে? 2 নম্বর, আয়নীয় যৌগ বলতে কী বোঝো? আলোচনা করে দেওয়া হয়ে গেছে, নিজের এবারে গুছিয়ে লিখবে। নাম্বার 3, রাসায়নিক সমীকরণ কাকে বলে? 4, তামার চিহ্ন কি? তামা। আর 5, জল থেকে হাইড্রোজেন ও অক্সিজেন তৈরি কী ধরনের বিক্রিয়া? এই কটা প্রশ্ন হলো, এই কটা প্রশ্ন নিজেরা সলভ করবে। আজকের ক্লাস এখানেই শেষ।